হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ডিংয়ের অ্যাপ্লিকেশন শুরু করেছিলাম, তিনটে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফোর্থ পয়েন্ট হচ্ছে বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট, মানে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক তাদের কম্প্যারিজন। এবার বয়েলিং পয়েন্টের ডেফিনিশন আমরা যেটা জেনে আসছি ছোটোবেলা থেকে, যে পার্টিকুলার টেম্পারেচারে কোনো একটা লিকুইড বয়েল করতে শুরু করে, মানে ফুটতে শুরু করে, অর্থাৎ বাষ্পে পরিণত হতে শুরু করে, টেম্পারেচার অ্যাট হুইচ লিকুইড স্টার্টস বয়েলিং। এছাড়া আর একটা ডেফিনিশন আছে, আরও বেশি স্ট্যান্ডার্ড ডেফিনিশন, সেটা হচ্ছে যে টেম্পারেচারে কোনো লিকুইডের ভেপার প্রেশার, ভিপি মানে ভেপার প্রেশার, বাষ্পচাপ, কোনো লিকুইডের বাষ্পচাপ যে টেম্পারেচারে বাইরের বহিস্থ চাপ বা বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়, সেই টেম্পারেচারেই অ্যাকচুয়ালি লিকুইডটা ফুটতে শুরু করে এবং সেটাই হচ্ছে তার বয়েলিং পয়েন্ট। এবার ভেপার প্রেশার কি? কোনো একটা লিকুইডের সারফেসের উপরে সবসময় সেই লিকুইডের বাষ্প থাকে। আমরা জানি যে কোনো টেম্পারেচারে ইভ্যাপোরেশন হয়, বাষ্পায়ন হয়, তো সেই বাষ্পগুলো লিকুইডের উপরে জমা হয়। এবার সেই বাষ্পগুলো লিকুইডের যে সারফেস, সেখানে লম্বভাবে নিম্নমুখী একটা বল প্রয়োগ করে। এই যে ডাউনওয়ার্ড যে ফোর্সটা, এইটা হচ্ছে এর ফলে, এটাকে আমরা বলছি যে ভেপার প্রেশার বা বাষ্পচাপ। এবার যত টেম্পারেচার বাড়াই, ধরো জলের বাটিতে জল নিয়ে তুমি সেটা গ্যাস বার্নারে বসিয়েছো, তাহলে টেম্পারেচার যত যাচ্ছে তত মানে জলটা তত উত্তপ্ত হচ্ছে। যত টেম্পারেচার বাড়বে তত বাষ্পায়ন বা ইভ্যাপোরেশন বাড়বে এবং তত লিকুইডের সারফেসের উপরে বাষ্পের পরিমাণ বাড়বে। বেশি পরিমাণ বাষ্প তত বেশি পরিমাণে ডাউনওয়ার্ড প্রেশার দেবে, অর্থাৎ ভেপার প্রেশার ক্রমশ বাড়বে উইথ টেম্পারেচার, এবং বাড়তে বাড়তে একটা টেম্পারেচার আসবে যখন বাইরের প্রেশারের সঙ্গে সেই ভেপার প্রেশার ইকুয়াল হয়ে যাবে। সেই টেম্পারেচারকে আমরা বলবো বয়েলিং পয়েন্ট। এবার এত গেল ডেফিনিশন। বিষয়টা আসলে কি, মানে কি হয় আসলে? এটাই হয় যে মলিকিউলগুলো, জলের মলিকিউল সাপোজ, তারা টেম্পারেচার নিচ্ছে, তাদের থার্মাল এনার্জি বাড়ছে, তাদের কাইনেটিক এনার্জি বাড়ছে, গতিশক্তি বাড়ছে, তারা মুভ করতে চাইবে একে অন্যকে ছেড়ে। তো তারা তো হাইড্রোজেন বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে সবাই আবদ্ধ, আমরা জানি। এই হাইড্রোজেন বন্ডটা অ্যাকচুয়ালি কি? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তরাণবিক আকর্ষণ বল। এখন অন্য মলিকিউলের, জলে যেমন হাইড্রোজেন বন্ড, ধরো মিথেনের মলিকিউল যদি হয়, তাহলে সেখানে হাইড্রোজেন বন্ড নেই, সেখানে লন্ডন ফোর্স কাজ করে, সেটা অন্য আর একটা ধরনের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা অণুর সঙ্গে আর একটা অণুর যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বেসিক্যালি ভাঙতে হয়। টেম্পারেচার বাড়িয়ে আমরা আসলে ওই কাজটা করি, দুটো মলিকিউলের মধ্যেকার আকর্ষণ বলটাকে ছিন্ন করি। তার ফলে তারা স্বাধীন হয়ে গেল, একা একা তারা এইবার মুভ করতে পারবে। এইবার তাদের ওই র্যান্ডম মোশন অনেক বেশি করে হতে থাকে এবং তারা ফাইনালি তাদের স্টেট চেঞ্জ করে লিকুইড থেকে গ্যাসে পরিণত হয়। তাহলে মিনিংটা হচ্ছে, বয়েলিং পয়েন্টের মিনিংটা হচ্ছে, আমরা বয়েলিং পয়েন্ট পর্যন্ত কোনো একটা লিকুইডকে নিয়ে যাচ্ছি, মানে আমরা আসলে কি করছি? টু ব্রেক all the intermolecular force of attraction, সমস্ত ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা ছিন্ন করছি। এইবার এই যে আমি একটু আগে বললাম যে লন্ডন ফোর্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন, আমরা অ্যাকচুয়ালি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, মানে আন্তরাণবিক যে আকর্ষণ বল, সেইটা আমরা এই হাইড্রোজেন বন্ডের অ্যাপ্লিকেশন পড়া হয়ে গেলে পরে আমরা নেক্সট ক্লাসে হয়তো ইন্টারমলিকুলার ফোর্স পড়ব। তো সেখানে বেসিক্যালি হাইড্রোজেন বন্ড হচ্ছে একটা ইন্টারমলিকুলার ফোর্স, কিন্তু আরেক ধরনের ইন্টারমলিকুলার ফোর্স হয় যেগুলো 5টা টাইপ হয়, তাদেরকে কালেকটিভলি আমরা বলি ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। মূলত সেটা নিয়েই আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো ভ্যান ডার ওয়াল ফোর্স ডেফিনেটলি হাইড্রোজেন বন্ডের থেকে একটা উইক ফোর্স। ন্যাচারালি হাইড্রোজেন বন্ড দিয়ে যারা আবদ্ধ মলিকিউলগুলো, তাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক স্ট্রং। তাহলে সেই ফোর্সকে ভাঙতে আমাদের অনেক বেশি টেম্পারেচার দিতে হবে, মানে তাদের বয়েলিং পয়েন্ট বেশি হবে। তাহলে আমরা একটা জিনিস সেটা বলতে পারি যে বয়েলিং পয়েন্ট কাদের বেশি? যারা হাইড্রোজেন বন্ডেড, তাদের বয়েলিং পয়েন্ট বেশি। কাদের থেকে? যারা ভ্যান ডার ওয়াল ফোর্স দ্বারা অ্যাট্রাক্টেড, যাদের ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স। এবার আমরা পরবর্তী লেকচারে জানবো যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন আসলে 5টা তার টাইপ হয়। এখানে আমরা তার 2টো টাইপ আলোচনা করব, ঠিক আছে? তো সেই 2টো টাইপ কি? সেই 2টো টাইপ, একটা হচ্ছে ডাইপোল অ্যাট্রাকশন। এটা অ্যাকচুয়ালি কাজ করে কাদের মধ্যে? পোলার মলিকিউলস। দুটো মলিকিউল ধরো পোলার, তো সেই পোলার মলিকিউলগুলোর মধ্যে ডাইপোল অ্যাট্রাকশন কাজ করে। ধরো যাক H2S, হাইড্রোজেন সালফাইড, সালফার এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে,
সুতরাং সেটা পোলার মলিকিউল আমরা জানি। তো সেই পোলার মলিকিউলে যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড নেই তাদের মধ্যে ডাইপোল ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। আর একটা আমরা পড়বো সেকেন্ড টাইপ এখানে, যেটাকে আমরা বলছি লন্ডন ফোর্স, অনেক সময় লন্ডন ডিসপারশন ফোর্সও বলা হয়। এটা অ্যাকচুয়ালি কাজ করে কাদের মধ্যে? নন পোলার মলিকিউলগুলোর মধ্যে। যেমন আমি একটু আগে বললাম মিথেনের কথা, কার্বন ডাইঅক্সাইড, এরা সবাই নন পোলার মলিকিউল, আমরা ডাইপোল মোমেন্ট পড়েছি অলরেডি। তো নন পোলার মলিকিউলগুলোর একটা মলিকিউল অন্য মলিকিউলটার সঙ্গে যে ফোর্সের মাধ্যমে যুক্ত, সেই পার্টিকুলার ভ্যান ডার ওয়াল ফোর্সটাকে বলা হয় লন্ডন ফোর্স। এবার এই দুটো টাইপ বললাম, বাকি তিনটে কেন বলছি না এখন? কারণ বাকি তিনটে কোনো পিওর সাবস্টেন্সের মধ্যে কাজ করে না। আমরা যখন বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কম্পেয়ার করব, আমরা কোনো পিওর সাবস্টেন্সেরই বয়েলিং পয়েন্ট আলোচনা করব। জলের মধ্যে যদি কিছু মিশে থাকে, সাপোজ জলের মধ্যে আমি অ্যালকোহল বা HCl বা অন্য যে কোনো কিছু মিশিয়ে দিলাম, তাহলে সেইটা তো আর পিওর ওয়াটার রইল না। তখন তো আমি বলতে পারবো না যে সেই পার্টিকুলার যে সিস্টেমটা তার বয়েলিং পয়েন্ট আমাদের বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াস, তখন আর সেটা কিন্তু হবে না। সুতরাং পিওর সাবস্টেন্সেরই আমরা বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট আমরা কম্পেয়ার করব। এবং ভ্যান ডার ওয়াল ফোর্সগুলো যে পিওর মলিকিউলগুলোর মধ্যে হয়, সেই পিওর মলিকিউলগুলোর মধ্যে দু ধরনের ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে, একটা ডাইপোল, একটা লন্ডন ফোর্স। ডেফিনেটলি পোলার মলিকিউল যেগুলো, তাদের মধ্যেকার আকর্ষণ বল বেশি। যারা নন পোলার, যাদের ডাইপোল মোমেন্টই জিরো, তাদের অ্যাট্রাকশন ফোর্স অনেক উইক। তাহলে এই যে পার্টিকুলার যে জিনিসটা আমরা মনে রাখলাম, এটাকে আমরা ফার্দার আরেকটু ডেভেলপ করতে পারি, যে আমরা বলতে পারি যে বয়েলিং পয়েন্ট, আচ্ছা এটা কিন্তু বয়েলিং পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেল্টিং পয়েন্ট সবার কথাই বলা হচ্ছে একই সঙ্গে, ঠিক আছে? তো কি হয়, আমরা বলবো যে হাইড্রোজেন বন্ডের যারা, তাদের সবথেকে বেশি। তারপরে আমরা বলবো পোলার মলিকিউল। দেখো H2O মানে জল পোলার মলিকিউল, কিন্তু হাইড্রোজেন বন্ড আছে। তাই যদি কম্পেয়ার করি H2Oর সঙ্গে, ধরা যাক H2S পোলার, হাইড্রোজেন বন্ড নেই। তো যাদের এই পার্টিকুলার কেসটাতে 4 নম্বর পয়েন্টে আমরা পোলার বলতে তাদেরই বোঝাচ্ছি যারা পোলার মলিকিউল কিন্তু হাইড্রোজেন বন্ডেড নয়, ঠিক আছে? তাহলে হাইড্রোজেন বন্ডেড, তারপরে পোলার মলিকিউল, তারপরে নন পোলার মলিকিউল। এই হচ্ছে আমাদের বয়েলিং পয়েন্টের প্রথম, যেটা আমাদের মনে রাখতে হবে এবং যেটা দিয়ে আমরা কম্প্যারিজন করব। খুব সোজা এক্সাম্পল যদি আমি বলি একটা, এখানে লিখি, তাহলে ধরা যাক আমি বলতে পারি এরকম যে বয়েলিং পয়েন্ট জল হাইড্রোজেন বন্ডেড কার থেকে বেশি হবে? ধরা যাক বললাম যে H2S পোলার মলিকিউল, ঠিক আছে? আর নন পোলার একটা এক্সাম্পল দিই, ধরা যাক কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এই হয়ে গেল মোটামুটি অর্ডার। তবে এই অর্ডারটা, এটা তো একটা জেনারেল থাম রুল, সবসময় যে এটা 100% কেসে ম্যাচ করবে তা কিন্তু নয়, এর অনেক এক্সেপশন হতেই পারে। যেমন ধরো একটা খুব সহজ এক্সাম্পল যদি আমি বলি, জল আয়োডিন I2 কিন্তু একটা নন পোলার মলিকিউল, দুটো I অ্যাটম মিলিয়ে একটা I2 তৈরি হয়েছে, নন পোলার মলিকিউল। ওয়ারাস জল কিন্তু হাইড্রোজেন বন্ডেড স্টিল। আয়োডিন আমরা জানি সাধারণ উষ্ণতায় কঠিন সলিড, কিন্তু জল লিকুইড, সুতরাং জলের বয়েলিং পয়েন্ট নিশ্চয়ই আয়োডিনের তুলনায় কম। এখানে অ্যাকচুয়ালি মোলার মাসটা একটা ফ্যাক্টর, আয়োডিনের মোলার মাস I2 এর মোলার মাস অনেক বেশি, যেহেতু আয়োডিনের মানে একটা I অ্যাটমের অ্যাটমিক মাস অনেক বেশি, তো এইটা একটা ফ্যাক্টর। কিন্তু এইটা হচ্ছে আমাদের জেনারেল রুল। এই জেনারেল রুলের যে এক্সেপশন তার একটা বললাম। এবারে আমরা আরও দু একটা জিনিস বলে নিয়ে তারপরে আমি এক্সাম্পলে যাচ্ছি। আচ্ছা, হাইড্রোজেন বন্ডেড মলিকিউলগুলোর বয়েলিং পয়েন্ট বেশি, তারপরে পোলার, তারপরে নন পোলার। কিন্তু কথা হচ্ছে যাদের মধ্যে কম্পেয়ার করছি তারা সবাই যদি নন পোলার হয়, বা সবাই যদি পোলার হয়, বা সবাই যদি হাইড্রোজেন বন্ডেড হয়, তখন কীভাবে চেক করবো যে কার বয়েলিং পয়েন্ট বেশি বা কম? সেক্ষেত্রে দেখো দুটো জিনিস বলছি আমি। এক হচ্ছে বোথ পোলার, যে দুজনের মধ্যে কম্পেয়ার করছি তারা দুজনেই পোলার, বা বোথ নন পোলার, এটা একটা কেস হতে পারে। মানে এদের ক্ষেত্রে একইভাবে আমরা বিচার করব। কীরকম? প্রথমে হচ্ছে স্টেপ 1, আমরা দেখব যে মোলার মাস কার বেশি, ঠিক আছে? মোলার মাস যত বেশি হবে তত বয়েলিং পয়েন্ট বাড়বে। আর যদি মোলার মাস সেম হয়ে যায় কাদের ক্ষেত্রে? আইসোমার বা সমবায়ব যারা, তাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা চেক করব কন্ট্যাক্ট এরিয়া, দিস ভ্যারিজ উইথ বয়েলিং পয়েন্ট। এখন এটার একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল আছে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে, একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়
অ্যালকেনগুলোর সাহায্যে। তো কী হয় কোয়েশ্চেনটা, যে বয়েলিং পয়েন্ট কম্পেয়ার করো কার কার, না এন পেন্টেন, নর্মাল পেন্টেন, আইসোপেন্টেন আর নিওপেন্টেন। নিওপেন্টেন তিনটে কম্পাউন্ড। কীরকম এদের স্ট্রাকচার হচ্ছে দেখো, পেন্টেন মানে 5খানা কার্বন, বুঝতেই পারছো। পেন্টেন হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেখানে 5খানা কার্বন একটা স্ট্রেট চেনে থাকে পরপর, সরল শৃঙ্খল। নেক্সট হচ্ছে আইসোপেন্টেন। আইসোপেন্টেন কীরকম হয় দেখো, আইসোপেন্টেনে একটা চেইন হয়ে গেল, একটা ব্রাঞ্চ হয়ে গেল, 4টে কার্বন একই লাইনে আর একটা ব্রাঞ্চ নেমেছে। নিওপেন্টেনে কি হয়, আরও একটা ব্রাঞ্চিং হয়, 3টে কার্বন একই লাইনে আর 2খানা ব্রাঞ্চ হয়ে গেল। এখন এই সমস্ত অ্যালকেনসগুলো, এরা অ্যালকেন, হ্যাঁ, মিথেন ইথেন যেরকম সেরকম অ্যালকেনগুলো সবাই হচ্ছে নন পোলার। তাহলে 3জনই নন পোলার। প্রথম কাজ কি আমার, মোলার মাস চেক করা। তোমরা দেখবে যে এখানে প্রত্যেকটাতেই 5খানা করে কার্বন আছে আর 12খানা করে হাইড্রোজেন আছে। 3, 5, 7, 9 আর 3-এ 12টা হাইড্রোজেন, 5টা কার্বন, মানে C5H12। তাহলে প্রত্যেকের মোলার মাস সেম। তাহলে আমাকে দেখতে হবে কন্ট্যাক্ট এরিয়া। কন্ট্যাক্ট এরিয়া কথাটা না বলে অনেক সময় বইতে লেখা থাকে সারফেস এরিয়া। সারফেস এরিয়ার থেকে কন্ট্যাক্ট এরিয়া কথাটা অনেক বেশি, আমি বলবো, যুক্তিযুক্ত। কেন দেখো, আমি দুটো কাগজ দেখাচ্ছি তোমাকে। এই কাগজটার সারফেস এরিয়া কত, এই ক্ষেত্রফলটা যতটা হিসাব করলেই বেরিয়ে যাবে, দৈর্ঘ্য প্রস্থ মেপে গুণ করে দিলাম। এটারও তাই। তো এই পুরোটা হচ্ছে এদের সারফেস এরিয়া। এখন আমি যদি বলি যে এই দুটো পেপার, ধরো দুটো মলিকিউল, তাহলে এই দুটো মলিকিউল যদি পরস্পরের কন্ট্যাক্টে আসে, এই কন্ট্যাক্টে এসে গেল, তাহলে আমি বলতে পারবো যে তাদের প্রত্যেকের যা সারফেস এরিয়া যতটা, পুরো এরিয়াটাই তারা হচ্ছে পরস্পরের কন্ট্যাক্টে চলে এলো। তার মানে সারফেস এরিয়া ইকুয়াল টু কন্ট্যাক্ট এরিয়া। কিন্তু যদি এরকম না হয়ে এদের শেপ যদি এরকম হয়, সাপোজ মলিকিউলটার শেপ এরকম, খানিকটা সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, উপরটা বা নিচেটা এরকম বৃত্তাকার। এই ক্ষেত্রে এই দুটো মলিকিউল যদি পরস্পরের সংস্পর্শে আসে, তাহলে কন্ট্যাক্টে আসছে কইটুকু অংশ, ছোট্ট একটুখানি অংশ, অথচ তার সারফেস অনেকটাই রয়েছে ফাঁকা। এই যে অংশটা আমি দেখানোর চেষ্টা করছি, এই যে অংশটা, এই অংশটা এর সারফেস, কিন্তু এই অংশটা বা এই অংশটা বা এই অংশটা, এইটা এর সঙ্গে কন্ট্যাক্টে আছে নেই। তাহলে বা যদি এটা এরকমভাবে কন্ট্যাক্টে আসে পরস্পরের, তাহলে সারফেসের এই যে খোলা সারফেসটা বা এদিককার যে খোলা সারফেসটা, তারা পরস্পরের কন্ট্যাক্টে নেই। অর্থাৎ সারফেস এরিয়া অনেকটা বড় হলেও কন্ট্যাক্ট এরিয়া কমে গেল। তাই জন্য আমরা সারফেস এরিয়া না বলে কন্ট্যাক্ট এরিয়া কথাটা বলবো। সেই কন্ট্যাক্ট এরিয়া যত বেশি হবে তত কিন্তু বয়েলিং পয়েন্ট বেশি হবে। আমি আগের দিন একটা অ্যালকোহলের এক্সাম্পল দিতে গিয়ে বলছিলাম যে যত এরকম ব্রাঞ্চিং বাড়বে তত মলিকিউলগুলো স্ফেরিক্যাল হয়ে যায়। হ্যাঁ, মানে স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলকাকার শেপ তাদের হয়ে যায়, ঠিক আছে। এটা যতটা স্ফেরিক্যাল আমরা বলতে পারবো না এটা স্ফেরিক্যাল, এটা অনেকটা প্রসারিত। যত স্ফেরিক্যাল হবে তত কন্ট্যাক্ট এরিয়া কমবে। তাহলে কন্ট্যাক্ট এরিয়া যদি কমে যায়, বয়েলিং পয়েন্ট কমে যাবে। তাহলে আমরা বলবো যে আমরা এখানটা কি বলতে পারি, আনসারটা আমরা এখানে লিখে দিতেই পারি যে এন পেন্টেনের বেশি, তারপরে আইসোপেন্টেন, নিওপেন্টেন সব থেকে কম, ঠিক আছে। তাহলে এটা আমরা এক্সপ্লেন করলাম কিভাবে, কন্ট্যাক্ট এরিয়া দিয়ে, যেহেতু মলিকুলার মাস বা মোলার মাস সেম বা ইকুয়াল। ইফ বোথ আর হাইড্রোজেন বন্ডেড, যদি হাইড্রোজেন বন্ডেড হয় তাহলে কি করব? প্রথম কথা হচ্ছে তার মানে স্টেপ 1, এরকম 1 না লিখে আমি স্টেপ 1 লিখি। স্টেপ 1 হচ্ছে আমি চেক করব টাইপ অফ হাইড্রোজেন বন্ড। দু রকমের হাইড্রোজেন বন্ড হয়, আমরা এর আগে পড়েছি, মানে বন্ডের যা নেচার তার উপরে বেস করে আয়ন ডাইপোল আর ডাইপোল ডাইপোল। ন্যাচারালি আয়ন ডাইপোল যদি হাইড্রোজেন বন্ড হয়, আয়ন ডাইপোল যদি হাইড্রোজেন বন্ড হয় তার এক্সটেন্ট অনেক বেশি বা সেটা অনেক বেশি স্ট্রঙ্গার হয় দেন ডাইপোল ডাইপোল, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে
জলের সঙ্গে জলের, মানে জল রয়েছে একটা জায়গায়, কোনো জায়গায়, সেইখানে যদি হাইড্রোজেন বন্ডেড থাকে, আর এমন একটা কম্পাউন্ড অন্য আছে যেখানে আয়ন ডাইপোল হাইড্রোজেন বন্ডেড হয়েছে, তাহলে সেক্ষেত্রে আয়ন ডাইপোল যেখানে হাইড্রোজেন বন্ড, তার বয়েলিং পয়েন্ট অনেক বেশি। যদি এই দুটো সেম হয়ে যায়, ধরা যাক দুটো ক্ষেত্রেই ডাইপোল ডাইপোল, ফর এক্সাম্পল আমি বলতে চাইছি ধরো জল আর ধরো অ্যামোনিয়া, দুটোর মধ্যেই হাইড্রোজেন বন্ড কাজ করে, দুটোই হচ্ছে ডাইপোল ডাইপোল। তাহলে স্টেপ 2 আমরা দেখব, তখন আমরা চেক করব এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড। এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড, এক্সটেন্ট মানে কি? এক্সটেন্ট দুটো ফ্যাক্টরের উপরে কাজ করে, একটা স্ট্রেংথ আর একটা নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল। তাহলে এই এক্সটেন্টের মধ্যেও আবার নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল এইটা বেশি হয় কার থেকে? স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড। স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ড। যেমন ধরো আমরা কি করব, তাহলে জল আর অ্যামোনিয়ার মধ্যে আমরা জানি যে জলের মধ্যে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল 4টে, অ্যামোনিয়াতে 2টো। ন্যাচারালি ওর কী হবে? এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড বেশি হবে এবং বয়েলিং পয়েন্ট বেশি হবে। তাহলে জলের বয়েলিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ভ্যারাস অ্যামোনিয়া সাধারণ উষ্ণতায় গ্যাস -25 ডিগ্রির কাছাকাছি, আমি এক্স্যাক্ট ভ্যালু বলতে পারছি না, ওইরকম কিছু একটা হচ্ছে। তাহলে এই হচ্ছে তার প্রুফ। তাহলে প্রথমে দেখবো টাইপ অফ হাইড্রোজেন বন্ড, আয়ন ডাইপোল বেশি, তারপর দেখবো এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড কার বেশি। এক্সটেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি যে নাম্বার অফ হাইড্রোজেন বন্ড সমান হয়, পার মলিকিউল সমান হয়ে যাচ্ছে, তখন আমরা স্ট্রেংথ দেখবো। যেমন ধরো এবার যদি আমি অ্যামোনিয়ার সঙ্গে এইচএফ এর কম্পেয়ার করি, অ্যামোনিয়া আর এইচএফ দুজনেরই হচ্ছে নাম্বার অফ এইচ বন্ড পার মলিকিউল 2টো করে, তখন আমি দেখবো যে স্ট্রেংথ কার বেশি। স্ট্রেংথ অবশ্যই এইচএফ এর মধ্যে বেশি, কারণ এইচএফ এ ফ্লুরিন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওখানে হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ সব থেকে বেশি হবে। ফ্লুরিন আমরা জানি যে এইচএফ এর হচ্ছে স্ফুটনাঙ্ক 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, 19.5, আর অ্যামোনিয়ার হচ্ছে -25 এর কাছাকাছি। তাহলে এইচএফ এর বেশি হচ্ছে, এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, যেটাকে সাপোর্ট করছে কে? নাম্বার অফ হাইড্রোজেন এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ডিং। এবার যদি এক্সটেন্টও সমান হয়ে যায়, তখন কি করব? এক্সটেন্ট দুটো যদি সমান হয়ে গেল, তাহলে আমরা বলবো যে স্টেপ 3, তখন আমরা দেখব হচ্ছে মোলার মাস। ঠিক আছে, এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড সমান, এবার আমরা দেখব মোলার মাস। মোলার মাস যার বেশি তার বয়েলিং পয়েন্ট বেশি। ঠিক আছে, মোলার মাস ভ্যারিজ উইথ বয়েলিং পয়েন্ট, এটা লিখে দিলাম। অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা কথার সঙ্গেই বয়েলিং পয়েন্ট লিখতে হতো আর কি, মিস করে গেছি আমি, শুরুতেই লিখে দিই এখানে বয়েলিং পয়েন্ট ভ্যারিজ উইথ দিস, বয়েলিং পয়েন্ট ভ্যারিজ উইথ এক্সটেন্ট। ঠিক আছে, বয়েলিং পয়েন্ট ভ্যারিজ উইথ মোলার মাস। তারপরে আমরা দেখব স্টেপ 4, যদি আমরা আবারও দেখি যে মোলার মাস সেম, মানে আইসোমারগুলোর ক্ষেত্রে, সমবয়বগুলোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা তারপরে ফাইনালি আমরা চেক করব আবারও কন্ট্যাক্ট এরিয়া। ঠিক আছে, তাহলে পোলার বা নন পোলার যদি হয়, সবাই নন পোলার সবাই পোলার, তখন শুধু এই দুটো ফ্যাক্টর কাজ করে, 3 এবং 4, ফার্স্টে মোলার মাস, তারপরে কন্ট্যাক্ট এরিয়া, একটু আগে দেখলাম। আর যদি হাইড্রোজেন বন্ডেড দুজন হয়, তাদের মধ্যে কম্পেয়ার করছি, তাহলে আরও এই দুটো এক্সট্রা ফ্যাক্টর চলে আসে। এবার কথা হচ্ছে আমরা পড়ছি তো অ্যাপ্লিকেশন অফ হাইড্রোজেন বন্ড, তাহলে আমি এই মোলার মাস, কন্ট্যাক্ট এরিয়া, মানে আমি নন পোলার পোলার এই এতগুলো কেন এখানে পড়ছি? তার কারণ হচ্ছে আমাদের কাজ হচ্ছে পরবর্তী পড়াশুনোগুলোকে আরও সিম্পলিফাই করা। আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে কেমিক্যাল বন্ডিং হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা ইনঅর্গানিকের পুরো বেসটা তৈরি করবে। কি হয়, তোমাদের মধ্যে যারা পরিচিত যদি কেউ থাকে যারা ক্লাস 12-এ পড়ে বা পাস করেছে, তাদেরকে তোমরা যদি জিজ্ঞেস করো, তাহলে ক্লাস 12-এর যে ইনঅর্গানিক কেমিস্ট্রি, এখানে পি ব্লক এলিমেন্টস যেটা আছে, পি ব্লক এলিমেন্টে সবাই কি করে? সাজেশান চায়, স্যার একটু সাজেশান দিন, এখান থেকে কোন কোন কোয়েশ্চেন পড়বো। আসলে বেসটাই তাদের তৈরি হয় না, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার তারা খুব ভালো করে পড়ে না সেই কারণে, ফলে সেখানে মুখস্থ করার একটা টেন্ডেন্সি থাকে এবং ফাইনালি সমস্ত মুখস্থ আনসারই খাতায় লেখার সময় ভুল হয়। আমাদের টার্গেট হচ্ছে আমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে। এখানে আমি এখন এমন বেশ কিছু এক্সাম্পলস দেব যেগুলো পি ব্লকের হাইড্রাইডগুলোর, আমরা পি ব্লকের অ্যাকচুয়ালি হাইড্রাইডগুলোর বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কম্পেয়ার করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস 12-এর রেসপেক্টে। কিন্তু কি হয়, আমাদের সমস্ত তালগোল পাকিয়ে যায়, গুলিয়ে যায়, আমরা একটা লজিক মনে রাখি তো আরেকটা মনে রাখতে পারি না। এখন এইটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে এবার আমি যেটা বলতে চলেছি এটা খুব ইজিয়ার হবে এবং এটা পরবর্তীকালে তোমাদের খুব হেল্পফুল হবে। দেখো আমি যে কথা বলছিলাম, কনসেপ্ট ক্লিয়ার করা হচ্ছে আমাদের সব থেকে বড় কাজ। এখন দেখো এই যে আমরা এটা লিখেছি না, গ্রুপ 14, 15, 16, 17 এদের হাইড্রাইডগুলো,
এদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কম্প্যারিজন নর্মালি এমনি এর মধ্যে একটা সিঙ্গেল কোয়েশ্চেন তুলে যদি কাউকে দেওয়া হয়, সে ধরো আগে 4বার 5বার পড়েছে, চ্যাপ্টার রিভাইজ করেছে, তবু তার মনে কনফিউশন থাকে কী করে এটা করবো, আদৌ ঠিক করলাম কিনা, ভুল করলাম কিনা। কিন্তু পার্টিকুলার একটা জিনিস যদি মাথায় রাখো তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখো খুবই সোজা এবং খুবই ইন্টারেস্টিং। কী হচ্ছে, প্রথমে আমরা গ্রুপ 14 আলোচনা করি। গ্রুপ 14 আমরা ওপর থেকে যত নিচে নামছি তত মলিকুলার মাস বাড়ছে। দেখো এখানে প্রত্যেকটা মলিকিউল কিন্তু নন পোলার। আমরা ভিএসিপিআর থিওরিতে অলরেডি পড়েছি যে এরা সবাই হচ্ছে সিমেট্রিক্যাল, তাই না? মিথেন, CCl4 এরা μ=0, এদের স্ট্রাকচার পড়েছি টেট্রাহেড্রাল। তো এরা সবাই হচ্ছে নন পোলার। এবার যদি একই রকমের হয়, প্রথম কাজ কি, মোলার মাস চেক করা। যত ওপর থেকে নিচে নামছি মোলার মাস বাড়ছে, বয়েলিং পয়েন্ট বাড়ছে, সিম্পল। তাহলে প্রথমে যদি আমরা বলি গ্রুপ 14, তাহলে আমরা বলবো বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট দুটোরই অর্ডার হচ্ছে একদম সিম্পল যা আছে, যত নিচে নামছি তত বাড়ছে, দুটোই বাড়ছে। কেন? ডিউ টু মোলার মাস, ঠিক আছে? এবার বি দা গ্রুপ 15, যত ওপর থেকে নিচে নামছি আবারও সবাই তো একই টাইপের না, সবাই একই টাইপের তখন ওপর থেকে নিচে নামলে মোলার মাস বাড়ছে, মোলার মাস বাড়লে বয়েলিং পয়েন্ট বাড়বে। কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা খুবই সহজেই অনুমান করা যায় যে অ্যামোনিয়া হাইড্রোজেন বন্ডেড, তাহলে যার হাইড্রোজেন বন্ড আছে তার বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি হওয়ার কথা। তাহলে আমরা কি লিখবো, গ্রুপ 15-এ মেল্টিং পয়েন্ট অর্ডারে কোনো সমস্যা নেই, মানে সব থেকে কম কার হবে, PH3, তারপরে ASH3, তারপরে SbH3, এবং তারপরে সব থেকে বেশি হয়ে যাবে অ্যামোনিয়া। কেন? কারণ অ্যামোনিয়ার হাইড্রোজেন বন্ড আছে তাই। এক্সেপশন হয় কোথায়, বয়েলিং পয়েন্টে এসে, তাই আমি এটাকে স্টার চিহ্ন দিচ্ছি। দেখো এদের ক্ষেত্রে কিন্তু এর যেমন সব থেকে ছোটো যেটা মোলার মাস, তার বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট সব থেকে কম। এক্ষেত্রে কিন্তু তা নয়, এক্ষেত্রে কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। এবার হাইড্রোজেন বন্ডের জন্য যে অ্যামোনিয়ার মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি হয়ে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা এক্সেপশন ধরবো না, এটা নর্মাল রুল। কারণ হাইড্রোজেন বন্ডেড হলে তার বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি ডিউ টু গ্রেটার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাই ফ্যাক্ট। এক্সেপশন হচ্ছে বয়েলিং পয়েন্টে এসে। বয়েলিং পয়েন্টে কী হচ্ছে, যখন আমরা মেল্টিং পয়েন্টের কথা বলছি, মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক এটা কাদের হয়, সলিডদের ক্ষেত্রে হয়। বয়েলিং পয়েন্ট কার ক্ষেত্রে হয়, লিকুইডদের ক্ষেত্রে হয়। তার মানে লিকুইড স্টেটে যখন এসে গেল অ্যামোনিয়া, আমরা মনে করে দেখো অ্যামোনিয়ার যখন কীভাবে ওখানে হাইড্রোজেন বন্ডেড হয়, কেন ওর নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল দুটো করে হয়, সেইটা এক্সপ্লেন করতে গিয়ে আমরা একটা টার্ম ইউজ করেছিলাম ফ্লিপিং, যে অ্যামোনিয়ার কী হয়, স্ট্রাকচারটা ফ্লিপ করে যায়। লোন পেয়ারটা উপরের দিকে থাকছে, যখনই সেই লোন পেয়ার দিয়ে অ্যামোনিয়ার নাইট্রোজেন অন্য আর একটা অ্যামোনিয়ার হাইড্রোজেনের সঙ্গে বন্ড করতে যাচ্ছে, হাইড্রোজেন বন্ড, তখনই লোন পেয়ারটা আপসাইড ডাউন হয়ে যায়, স্ট্রাকচার লোন পেয়ার নিচে এসে যায়, ফলে ওই হাইড্রোজেন লোন পেয়ার থেকে অনেক দূরে এসে গেল, হাইড্রোজেন বন্ড করতে পারছে না, এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড কমে যায়। কিন্তু সলিড স্টেটে কী হয়, যখন আমরা মেল্টিং পয়েন্ট কম্পেয়ার করছি, সলিড স্টেটে মলিকিউলগুলো ফিক্সড, সবাই নিজের নিজের জায়গায়, তার ফলে ফ্লিপিং হয় না, তার ফলে হাইড্রোজেন বন্ড যেরকম হওয়ার সেরকম হয়, বেশি মাত্রাতে হয়, তার ফলে এই নর্মাল যে অর্ডার সেটা ফলো হয়। কিন্তু এখানে এসে সেই নর্মাল অর্ডারটা খানিকটা ব্রেক করে যায়, কারণ হাইড্রোজেন বন্ডটা খানিকটা দুর্বল হয়ে পড়ে, সেই কারণে ও এক স্টেপ পিছিয়ে আসে। ঠিক আছে, আমরা অর্ডার লিখবো এরকম PH3 ASH3, এরপর আমরা লিখবো অ্যামোনিয়া, এবং SbH3 যেহেতু ওর মোলার মাস সব থেকে বেশি, মোলার মাস ফ্যাক্টর, এই যে কমে যাওয়া যে হাইড্রোজেন বন্ডিং, তার ফলে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে, সেইটা SbH3-র ওই মোলার মাস ফ্যাক্টরকে ওভারকাম করতে পারে না, তাই জন্য এক স্টেপ ও নিচে নেমে আসে। এইটা হচ্ছে একটা এক্সেপশন, এই বয়েলিং পয়েন্টের যে অর্ডারটা, এটা হচ্ছে এক্সেপশন। এবং ইন্টারেস্টিংলি পরীক্ষাতে এই বয়েলিং পয়েন্টে জিজ্ঞেস করে, যেহেতু এটাতেই কোনো এক্সেপশন রয়েছে তাই। এরপরে আমরা চলে আসছি গ্রুপ 16-এ। গ্রুপ 16-এ দেখো আমরা বলেছিলাম যে জলেরও হাইড্রোজেন বন্ডিং আছে, কিন্তু জলের ক্ষেত্রে কিন্তু এক্সটেন্ট অফ হাইড্রোজেন বন্ড অনেক বেশি। কেন? নাম্বার অফ হাইড্রোজেন বন্ড পার মলিকিউল 4খানা। তো এত স্ট্রং হাইড্রোজেন বন্ডিং হয় যে এখানে কোনো এক্সেপশন হয় না। তাহলে গ্রুপ 14-এর মতোই গ্রুপ 16-এও কোনো এক্সেপশন নেই। কি হচ্ছে, যেহেতু জলটা হাইড্রোজেন বন্ডেড, তাই ওর সব থেকে বেশি হয়ে যাবে বয়েলিং পয়েন্ট, ইভেন মেল্টিং পয়েন্ট। আর তারপরেরগুলোতে মোলার মাস এই ফ্যাক্টরটা কাজ করবে। তাহলে আমরা আবারও বলবো যে বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট দুটোরই জন্যই সব থেকে কম হচ্ছে H2S,
তারপরে H2AC, তারপরে H2TE এবং সবথেকে বেশি হচ্ছে জলের ডিউ টু হাইড্রোজেন বন্ড, কোনো এক্সেপশন নেই। এরপর আমরা আসছি গ্রুপ 16-এ। গ্রুপ 16-এ কী হচ্ছে দেখো, গ্রুপ 16-এ যত উপর থেকে নিচে নামছি তত, আচ্ছা প্রথম কথা হচ্ছে HF এর হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে, স্ট্রং হাইড্রোজেন বন্ড, ফলে ওর বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি হবে। তারপরে মোলার মাস অর্ডার ফলো করবে, তাহলে মোলার মাস অর্ডার অনুযায়ী আমরা লিখব যে বয়েলিং পয়েন্ট, এখানে মেল্টিং পয়েন্টে একটু এক্সেপশন হয়, কেন হয় বলছি। বয়েলিং পয়েন্ট অর্ডার, সিম্পল অর্ডার, যে HCl সব থেকে কম, তারপরে HBr, তারপরে HI এবং ফাইনালি HF সব থেকে বেশি ডিউ টু হাইড্রোজেন বন্ড। মেল্টিং পয়েন্টে এইবার এখানে এসে একটা এক্সেপশন হয়, ঠিক আছে? কেন এক্সেপশন হয়? মেল্টিং পয়েন্ট মানে কি? সলিড স্টেট, সলিড স্টেট মানে সবাই পরস্পরের ক্লোজেস্ট পজিশনে আছে। এবার যখনই দুখানা HF মলিকিউল, HF মানে ফ্লুরিন, অনেক ছোট সাইজ, 3টে লোন পেয়ার, তারা যখন একদম ক্লোজেস্ট প্রক্সিমিটিতে আছে, তখন 3টে লোন পেয়ার আর একটা মলিকিউলের 3টে লোন পেয়ার, একটা হিউজ রিপালশন হয়। এই রিপালশনের জন্য মলিকিউলগুলো পরস্পরের থেকে দূরে সরতে শুরু করে। তাহলে যেই দূরে সরে গেল, দূরে সরে গেলেই তো সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে যাওয়ার মতন একটা জায়গায় যাচ্ছে। সুতরাং এই যে মলিকিউলগুলো রিপালশনের জন্য দূরে সরে যেতে চাইছে, ফলে তারা দূরে সরে গিয়ে আলটিমেটলি লিকুইড স্টেটে যেতে চাইছে, সেই টেন্ডেন্সি বেশি। সেই টেন্ডেন্সি বেশি বলেই মেল্টিং পয়েন্টে এসে ও আবার HI এর থেকে এক স্টেপ পিছিয়ে আসে, অর্থাৎ HI এর মোলার মাস ফ্যাক্টর এক্ষেত্রে ডমিনেটিং হয়। তাই জন্য আবারও আমরা লিখব যে HCl, HBr, তারপরে HF, আর সব থেকে বেশি হয় এখানে HI এর। তাহলে এইটা হচ্ছে একটা এক্সেপশন, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে গ্রুপ 15-এর মেল্টিং পয়েন্ট আর গ্রুপ 17-এর, গ্রুপ 15-এর বয়েলিং পয়েন্ট আর গ্রুপ 17-এর মেল্টিং পয়েন্ট, এই দুটো হচ্ছে আমাদের এক্সেপশন। বাকিগুলোতে কিন্তু কোনো এক্সেপশন নেই, নর্মাল রুল, হাইড্রোজেন বন্ড ডমিনেট করবে, তারপরে মোলার মাস ফ্যাক্টর ডমিনেট করবে। এইবার তুমি ভাবো, এই যে পুরো জিনিসটা একসঙ্গে হয়ে গেল, এইবার যখনই তুমি ক্লাস 12-এ গ্রুপ 15 পড়তে যাবে, তখন এই পার্টিকুলার জিনিসটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তুমি যদি ইন্ডিভিজুয়ালি আলাদা 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 মুখস্থ করতে চাও, তাহলে একটা মুখস্থ করবে, আবার তার পরের দিন ভুলে যাবে। সুতরাং এটা একটা হিউজ একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপাতত বোর্ডে রয়েছে, খুব ভালো করে এটা মুখস্থ করে রাখবে। আচ্ছা, পি ব্লকের হাইড্রাইডগুলোর বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট কম্পেয়ার করার পরে আমরা বয়েলিং পয়েন্ট কম্পেয়ার করবো কিছু ক্ষেত্রে। বয়েলিং পয়েন্ট কম্প্যারিজন, আরও কটা এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি, এইগুলো পরীক্ষার রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষা, HS বা নেট যেই সবার ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে ইথানল গ্রেটার দ্যান ডাইমিথাইল ইথার। পরীক্ষায় কোয়েশ্চেন এরকম আসে যে ইথানল এবং ডাইমিথাইল ইথার এদের মোলার মাসটা সেম, তাহলে কেন ইথানলের বয়েলিং পয়েন্ট বেশি বা ওর কম? এখন আমাদের প্রথম এখানকার ফ্যাক্টর কী ছিল? সবার থেকে বেশি হবে যারা হাইড্রোজেন বন্ডেড তাদের। ইথানল হাইড্রোজেন বন্ডেড, কিন্তু ডাইমিথাইল ইথার হাইড্রোজেন বন্ডেড নয়। ইথানলে হাইড্রোজেন বন্ড কেন হয় দেখো, প্রথমটা বলি, দুয়েরটা। ইথানল হচ্ছে C2H5OH, এই যে অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য এই চার্জ সেপারেশন অনেক বেশি হয়, ইলেকট্রন পেয়ার অনেক বেশি করে নিজের দিকে আকর্ষণ করতে পারে। এই হাইড্রোজেনের ডেল্টা প্লাসের পরিমাণ অনেক বেশি হয়। ন্যাচারালি এই হাইড্রোজেন কি করে, অন্য আর একটা যে ইথানল আছে, সেই ইথানলের অক্সিজেন খুব সহজেই একে লোন পেয়ার ডোনেট করতে পারে এবং হাইড্রোজেন বন্ডটা হয় অ্যাকচুয়ালি। এবং সেই হাইড্রোজেন বন্ডটা দেখতে কেমন হয়, আমি এর আগের দিনও বলেছিলাম যে যখন আমরা হাইড্রোজেন বন্ড লিখব, এক্ষেত্রে জিগজ্যাগ স্ট্রাকচার হয়, তো আমাদের হাইড্রোজেন বন্ডটাকে এরমভাবে দেখাতে হবে, একটা লাইনে, একটা জিগজ্যাগ লাইনে 3টে অ্যাটম, এবং সেই 3টে অ্যাটমের সঙ্গে, সেই 3টে অ্যাটমের মাঝখানে থাকবে হাইড্রোজেন আর দুদিকে থাকবে অক্সিজেন। ঠিক আছে? তো এটার কারণ কি? কারণ হচ্ছে অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেন, সুতরাং এই বন্ড অনেক বেশি পোলার, সাফিসিয়েন্টলি পোলার টু ফর্ম ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। কিন্তু আমি যদি ডাইমিথাইল ইথারের ছবি আঁকি, তাহলে CH3OCH3,
মানে এই যে কার্বন তার সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, যদি একটু ভালো করে আঁকি, কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে 3খানা হাইড্রোজেন। এখন কার্বন তো আর অক্সিজেনের মতন অত বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। সেই কারণে এখানে ডেল্টা মাইনাস বা এখানে ডেল্টা প্লাস বা এখানে ডেল্টা প্লাস আমরা লিখতেই পারি, কিন্তু এই ডেল্টা প্লাসের পরিমাণটা খুবই কম। এই ডেল্টা প্লাসের পরিমাণটা যতটা হলে পার্শ্ববর্তী ইথারের অক্সিজেন ওকে লোন পেয়ার দিতে পারবে। সাপোজ এখানে আরেকটা ইথার আছে, ও আছে, CH3 আছে, CH3 আছে। এখন অক্সিজেনে তো লোন পেয়ার অবশ্যই আছে, লোন পেয়ার আছে মানেই ও দিতে পারবে তা নয়, কিন্তু এই বন্ডের পোলারিটি দেখতে হবে। আমরা হাইড্রোজেন বন্ডের শুরুর থেকেই এগুলো বলেছিলাম যে প্রথমে আমরা এই হাইড্রোজেনের ডেল্টা প্লাস চেক করি, তো তাকে পার্শ্ববর্তী কোনো একটা মলিকিউলের কোনো একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যার লোন পেয়ার আছে সে লোন পেয়ার ডোনেট করে। এখন এই H প্লাসের পরিমাণটাই যদি খুব বেশি না হয় তখন লোন পেয়ার আর ও ডোনেট করবে না। এবার যেহেতু কার্বন খুব বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, সুতরাং এই বন্ডের পোলারিটি ডেল প্লাস ডেল মাইনাসের পরিমাণ খুবই কম, সেই কারণে পার্শ্ববর্তী মলিকিউলের অক্সিজেন একে লোন পেয়ার ডোনেট করে না, ইন্টারহাইড্রোজেন বন্ড হয় না। ফলে এ কী করে, একা একাই অবস্থান করে, সিঙ্গেল একটা মলিকিউল ডিসক্রিট আলাদা আলাদা অবস্থান করছে। মানে যখনই হাইড্রোজেন বন্ড নেই তখনই সেই আলাদা আলাদা মলিকিউলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কেমন, ভ্যান ডার ওয়াল ফোর্স। ন্যাচারালি ভ্যান ডার ওয়াল ফোর্স অনেক কম শক্তিশালী, তার ফলে বয়েলিং পয়েন্ট এদের অনেক কম, এদের অনেক বেশি, রাইট? তাহলে 2 নম্বরের আনসারটা কপি করে রাখো। ইন ইথানল হাইড্রোজেন অ্যাটম অ্যাটাচ টু হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম ইন OH গ্রুপ। OH গ্রুপের যে হাইড্রোজেন সেটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড, তাই এই বন্ডটা সাফিসিয়েন্টলি পোলার, তাই ইথানল মলিকিউলস আর অ্যাসোসিয়েটেড থ্রু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে যদি হাইড্রোজেন বন্ডিংয়ে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে হাইয়ার টেম্পারেচার ইজ রিকোয়ার্ড টু ব্রেক দিস হাইড্রোজেন বন্ডস, বয়েলিং পয়েন্ট ইনক্রিজেস। কিন্তু ডাইমিথাইল ইথারে কী হচ্ছে, হাইড্রোজেন অ্যাটম ইজ অ্যাটাচড টু লেস ইলেকট্রোনেগেটিভ কার্বন অ্যাটম, CH bond is not sufficiently polar to form intermolecular hydrogen bond. Thus, dimethyl ether remains as discrete molecule. মলিকিউলগুলো সিঙ্গেল, একা একা থাকে। সুতরাং উইক ভ্যান ডার ওয়াল ফোর্স অ্যাক্টস বিটুইন এনি টু মলিকিউল, যার ফলে বয়েলিং পয়েন্ট ইজ ভেরি লো। নেক্সট আসছি আমরা ফর্মিক অ্যাসিড আর ইথানল। দেখো ফর্মিক অ্যাসিড এবং ইথানলেরও দুজনেরই আবার মলিকুলার মাস সেম 46। তাহলে ফর্মিক অ্যাসিডের কেন বেশি? দেখো ইথানলে তো হাইড্রোজেন বন্ড হয়, আমরা জানলাম এতক্ষণ ধরে, অনেকবারই বললাম। ফর্মিক অ্যাসিডেও হাইড্রোজেন বন্ড হয়, কিন্তু তার নেচারটা একটু আলাদা। কীরকম হয় দেখো, ফর্মিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে HCOOH। ইথানলের স্ট্রাকচারটা ভাবো, ইথানলে ছিল C2H5 বা CH3CH2, তারপরে OH। আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ার সময় জানবো যে এটা হচ্ছে একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ। এর ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট থাকে। প্লাস আই এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন ডোনেট করা। ইলেকট্রন ও ডোনেট করছে কাকে? অক্সিজেনকে। এখন এইটুকু পোর্শন তুমি যদি বাদ দাও, আমরা এতক্ষণ কি বলছিলাম, অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ। অক্সিজেন যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এই বন্ডের ইলেকট্রন পেয়ার অক্সিজেনের দিকে যাবে, তাই জন্য অক্সিজেন ডেল্টা মাইনাস, এ ডেল্টা প্লাস। অক্সিজেন ইলেকট্রন পেয়ার নিজের দিকে টানছে কেন? ইলেকট্রোনেগেটিভ বলে। এবার যদি তুমি এটা দেখো, অক্সিজেনকে ইলেকট্রন সাপ্লাই করছে উল্টো দিক থেকে আরেকজন। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, ও চাইছে বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে টানতে। যদি উল্টো দিক থেকে ওকে আরও কেউ ইলেকট্রন সাপ্লাই দেয়, তাহলে এই দিক থেকে ইলেকট্রন টেনে নেওয়াটা ওর খুব একটা প্রয়োজন হবে না, আর খুব বেশি প্রয়োজন হবে না, যেহেতু ওকে সাপ্লাই করার জন্য আরও একজন আছে। সুতরাং এবার যখন হাইড্রোজেন মানে এই বন্ড থেকে, OH বন্ড থেকে যখন অক্সিজেন ইলেকট্রনটা এবার কম পরিমাণে নেবে নিজের দিকে, তখন এই OH বন্ডের যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস মানে পোলারিটি, সেটা কম হবে। কম্পেয়ার করছি কার সঙ্গে? ফর্মিক অ্যাসিডের সঙ্গে। ফর্মিক অ্যাসিডের OH এর সঙ্গে কে যুক্ত আছে? C ডাবল বন্ড O গ্রুপ। আবারও বলছি, অর্গ্যানিক কেমিস্ট্রিতে আমরা পড়বো, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। তাহলে এই যদি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তাহলে অক্সিজেনের কাছে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে। অক্সিজেন তখন এই পাশের বন্ড থেকে এবার বেশি বেশি করে ইলেকট্রন নিতে চাইবে, কারণ ওরটা নিয়ে চলে যাচ্ছে অন্য কেউ। ও তখন এর থেকে ইলেকট্রন বেশি বেশি করে নেবে। যদি বেশি বেশি করে নেয়, তাহলে এই ডেল্টা মাইনাস আর এই ডেল্টা প্লাসের পরিমাণটাও বেশি বেশি করে হবে। ন্যাচারালি হাইড্রোজেন বন্ড তৈরি করার টেন্ডেন্সি আরেকটা মলিকুলের সঙ্গে বেড়ে যাবে। এটা হচ্ছে একটা কারণ।
সেকেন্ড কারণ হচ্ছে, এটাই মুছছি আগে, ছবিটা আমি আরেকবার আঁকছি, দেখো কার্বন, ওপরে আমি দিলাম এইচ, এবার আমি উল্টোভাবে ছবিটা আঁকছি, মানে আমি এদিকে এবার OH-টা দিলাম, তাতে করে একটা জিনিস আমার দেখাতে সুবিধা হবে। এটা একটা মলিকিউল হয়ে গেল, HCOOH, HCOOH, আরেকটা মলিকিউল আঁকছি একই রকমভাবে। এবার হাইড্রোজেন বন্ডটা অ্যাকচুয়ালি এদের মধ্যে হয়, চললো ধরো এদিকে, ঠিক আছে। কি হয়, এই যে অক্সিজেনটা আছে, এই লোন পেয়ারটা এখানে ডোনেট করে, এই ডাবল বন্ডটা খুলে যায়। আমরা এই ঘটনাকে রেজোনেন্স বলি। কি রেজোনেন্স, সে সংক্রান্ত ছোট আইডিয়া আমাদের এখানে হয়েছে। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আরও ডিটেলড পড়ব, যে এই অক্সিজেনটা তার লোন পেয়ার এখানে ডোনেট করে, ফলে পুরো এই স্ট্রাকচারটা এখন দেখতে এরকম হয়। দেখো কিরম দেখতে হয়ে যাবে, HO, এইটা ডাবল বন্ড হয়ে যায়, এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যায়। অক্সিজেন যেহেতু লোন পেয়ার ছেড়ে দিয়েছে, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ এসে যায়। এই অক্সিজেন যেহেতু লোন পেয়ার, এই ইলেকট্রন পেয়ার মানে পাই বন্ডটা তৈরি করতে যে দুটো ইলেকট্রন লেগেছিল, সেই দুটো ইলেকট্রন অক্সিজেনের উপর চলে এসছে, তা অক্সিজেন নেগেটিভলি চার্জড হয়ে যায়। তারপরে হাইড্রোজেন বন্ড যেমন আছে, তারপরে আবারও HO প্লাস চার্জ হয়ে গেল, কারণ লোন পেয়ার ছেড়ে দিল। ঠিক আছে, তারপরে এইভাবে চললো, ঠিক আছে। সরি, এটা ডাবল বন্ড হয়ে গেল, এটা চললো। এই এখন পুরো সিস্টেমটাকে দেখতে লাগছে কীরকম, আয়ন পেয়ারের মতন। তো যখনই আমরা এর আগে পড়েছি আয়ন ডাইপোল আর ডাইপোল, তার মধ্যে আয়ন ডাইপোল বেশি হচ্ছে তোমার স্টেবিলাইজড হাইড্রোজেন বন্ড তৈরি করে। তা আমরা আয়ন ডাইপোল বলতে পারি, বা আমরা এই রেজোনেন্স ব্যাপারটাও বলতে পারি। রেজোনেন্সের জন্য কি হয়, হাইড্রোজেন বন্ডটা আরও অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে যায়। 2 নম্বর কারণ হয়ে গেল এটা। থার্ড কারণটা অবশ্য ছবি এটা না মুছেও করতে পারবো। থার্ড কারণটা দেখো, থার্ড কারণটা হচ্ছে ভেপার ফেজে। এতক্ষণ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে লিকুইড ফেজ। কারণ ফর্মিক অ্যাসিড এবং ইথানল দুজনেই হচ্ছে লিকুইড। তাহলে লিকুইড অবস্থায় থাকাকালীন ফর্মিক অ্যাসিডের দুটো অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে এরকম রেজোনেন্সের মাধ্যমে হাইড্রোজেন বন্ড আরও বেশি স্টেবল হচ্ছে। 2 নম্বর হচ্ছে যে ওই যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেটা রয়েছে C ডাবল বন্ডও, সেটার কারণে হাইড্রোজেন বন্ড অনেক বেশি স্ট্রঙ্গার হচ্ছে। থার্ড কারণ হচ্ছে যখন একে আমি বাষ্পীভূত করলাম, মানে লিকুইড থেকে ও গ্যাসিয়াস স্টেটে চলে গেল স্টিল, তারপরেও কি হচ্ছে দেখো, তারপরেও যেটা হয় সেটা হচ্ছে ও ডাইমার তৈরি করে, COOH, এই একটা মলিকিউল, আরেকটা মলিকিউল COHO, সেকেন্ড মলিকিউল, দুটো মলিকিউল একসঙ্গে জুড়ে গেল। মানে দুটো মলিকিউলের মধ্যে হাইড্রোজেন বন্ডেড অবস্থায় ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড হয়, দুটো মলিকিউল একসঙ্গে জুড়ে গেল। এবার দুটো মলিকিউল একটা মলিকিউলের মতন আচরণ করবে, আমরা এটাকে বলি ডাইমার। ডাই মানে দুজন, অনেকগুলো মলিকিউল একসঙ্গে জুড়ে গেলে আমরা পলিমার বলি। তাহলে দুটো মলিকিউল একসঙ্গে জুড়ে গেল ডাইমার। তাহলে বাষ্পীয় অবস্থাতেও হাইড্রোজেন বন্ড কিন্তু রয়ে গেছে ইনট্যাক্ট। অনেকগুলো হাইড্রোজেন বন্ড নেই, কিন্তু পার দুটো মলিকিউল দুটো করে বন্ড রয়েছে, 6 মেম্বার রিং তৈরি হয়েছে, ফলে স্টেবিলিটি আরও বাড়ছে। এই 3টে কারণের জন্য ফর্মিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ অনেক বেশি হয়, ন্যাচারালি বয়েলিং পয়েন্ট অনেক বেশি হয় উইথ কম্পেয়ার টু ইথানল। তাহলে কী লিখছি 3 নম্বরের অ্যান্সার, হাইড্রোজেন বন্ড ইজ ভেরি মাচ মোর প্রমিনেন্ট ইন ফর্মিক অ্যাসিড দ্যান ইথানল। কেন? এক হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, EWG মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ attached to OH bond makes OH bond highly polar, so extent of hydrogen bond increases. Secondly, hydrogen bonded or associated HCOOH formic acid molecules get more stabilized due to resonance. আর থার্ড হচ্ছে in vapor phase also hydrogen bond exists through dimer formation. এই 3টে কারণের জন্য বয়েলিং পয়েন্ট ফর্মিক অ্যাসিডের অনেক বেশি দেন ইথানল। আচ্ছা, নাম্বার 4 প্যারানাইট্রোফেনল। আমরা ছবি এঁকেছি বহুবার, আর আজকে ছবি আঁকছি না। আর অর্থোনাইট্রোফেনল আমরা এর আগে দেখেছি যে প্যারানাইট্রোফেনলে ইন্টারমলিকিউলার ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড হয়, এবং ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড হলে পরে আমরা জানি যে মলিকিউলার অ্যাসোসিয়েশন হয়, মানে অনেক মলিকিউলস
একসঙ্গে জুড়ে গিয়ে একটা মলিকুলের মতন আচরণ করে, ফলে অনেক হাইড্রোজেন বন্ড ভাঙতে অনেক বেশি এনার্জি দরকার, বয়েলিং পয়েন্ট অনেক বেশি। আর অর্থোনাইট্রোফেনলে আমরা দেখেছি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়। ইন্ট্রামলিকুলার হলে কি হয়, চিলেশন হয়, মানে রিং তৈরি হয়। হাইড্রোজেন বন্ডটা একটাই মলিকিউলের ভেতরে সীমাবদ্ধ, ফলে একটা মলিকিউল আর একটা মলিকিউল এই দুজনের মধ্যে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ড থাকে না। দুজনের মধ্যে যে এক্সিস্ট করে অ্যাট্রাকশন ফোর্সটা, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। এই ভ্যান ডার ওয়াল ফোর্স অনেক হচ্ছে দুর্বল ন্যাচারালি। এদের যেখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয় তাদের বয়েলিং পয়েন্ট অনেক কম, এবং যেখানে ইন্টারমলিকুলার মেটা বা প্যারা নাইট্রোফেনল বা যে কোনো প্যারা আইসোমার যেখানে হাইড্রোজেন বন্ড হয় তাদের বয়েলিং পয়েন্ট অনেক হাইয়ার হয়। তাহলে 4 নম্বরের আনসারটা কি লিখলাম দেখো, ইন প্যারা নাইট্রোফেনল মলিকুলার অ্যাসোসিয়েশন টেক্স প্লেস থ্রু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, ইন্টারমলিকুলার। সুতরাং এই যে মলিকুলার অ্যাসোসিয়েশন, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এগুলোকে ব্রেক করতে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি দরকার। সেই কারণে বয়েলিং পয়েন্ট অনেক হাই, অনেক হায়ার টেম্পারেচার দিতে হবে ওই লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়ার জন্য। ইন অর্থোনাইট্রোফেনল চিলেশন টেক্স প্লেস থ্রু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকুলার উইদিন দ্য মলিকিউল। সো উইক ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্টস বিটুইন মলিকিউলস। দুটো মলিকিউলের ভেতরে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে। যেহেতু উইক ফোর্স, তাহলে উইক ফোর্সকে ভেঙে ফেলা সহজ হবে, ইজিয়ার টু ব্রেক, লেস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড। সুতরাং তাড়াতাড়ি সেই লেস অ্যামাউন্ট অফ এনার্জি পেয়ে যাওয়া যাবে, সুতরাং বয়েলিং পয়েন্ট ইজ ভেরি লো। আচ্ছা, এবার 5 আর 6 নম্বর হচ্ছে এক্স্যাক্টলি কার মতন বলো তো, 2 নম্বরের মতন। মানে এন প্রোপাইল অ্যামিন বা H2SO4, এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয়, কিন্তু পাশের জন যারা আছে এখানে বা এখানে হাইড্রোজেন বন্ড হয় না। তাহলে যেখানে হাইড্রোজেন বন্ড হবে না সেখানে ইন্টারমলিকুলার ফোর্স হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স, উইক ফোর্স। সুতরাং সেই ফোর্স ভাঙতে কম শক্তির দরকার, বয়েলিং পয়েন্ট কম। আর এদের হচ্ছে যেহেতু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড অ্যাসোসিয়েটেড সবাই, তাহলে সেই হাইড্রোজেন বন্ডগুলো ভাঙতে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, সুতরাং বেশি টেম্পারেচারে নিয়ে যেতে হবে, বয়েলিং পয়েন্ট বেশি হবে। তাহলে এক্সপ্লেনেশনগুলো আমি আর লিখছি না, শুধু ছবিগুলো দেখো কি হচ্ছে। এন প্রোপাইল অ্যামিন মানে এন প্রোপাইল মানে 3খানা প্রোপাইল গ্রুপ, তারপর ধরো অ্যামিন মানে N আর H। এবার এর হাইড্রোজেনের সঙ্গে অন্য আর একটা মলিকিউলের নাইট্রোজেনের বন্ড হবে, তাহলে H, এদিকে ধরো H, এদিকে ধরো CH2 CH2 CH3, তাহলে এইভাবে চললো হাইড্রোজেন বন্ড। কিন্তু এখানে হবে না। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার কেমন হয় দেখো, এটা হয়ে গেল 5 নম্বর। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে এরকম, তো সালফার OH, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। এবার এই যে OH বন্ড, অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, সুতরাং এই বন্ডের এই OH বন্ড অনেক বেশি হাইলি পোলার, তাহলে এর যে ডেল্টা প্লাস এর ডেল্টা মাইনাসের পরিমাণ অনেক বেশি, এক্ষেত্রেও তাই। সেই জন্য কী হয়, পার্শ্ববর্তী মলিকিউলের সঙ্গে ইন্টারমলিকুলার বন্ড হয়। কীরকম হয় দেখো, আরেকটা মলিকিউল এখানে আমি আঁকছি, তাহলে অক্সিজেন, এখানে সালফার, এখানে অক্সিজেন, OH, এরকম হাইড্রোজেন বন্ড চলে, এর সঙ্গে এর বন্ড, এর সঙ্গে এর বন্ড, এদিকেও হাইড্রোজেন বন্ড চললো। ঠিক আছে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড অনেক বেশি, এরা কী বলবো, অনেক বেশি, বয়েলিং পয়েন্ট অনেক বেশি। কিন্তু ডাইমিথাইল সালফেট কেমন দেখতে হয়, ডাইমিথাইল সালফেটের স্ট্রাকচার কেমন, অ্যাকচুয়ালি এখানে সালফিউরিক অ্যাসিড তো 2খানা H, তো ডাইমিথাইল মানে 2খানা মিথাইল গ্রুপ আছে, দুটো হাইড্রোজেনের বদলে 2খানা মিথাইল, মিথাইল 2খানা, তারপরে সালফেট। তাহলে বুঝতেই পারছো স্ট্রাকচার কেমন হবে, এই যে 2খানা হাইড্রোজেন, তার পরিবর্তে ওখানে হবে 2খানা মিথাইল। বাট কেমন দেখতে হচ্ছে দেখো, অক্সিজেন, সালফার, অক্সিজেন, O, এবার মিথাইল CH3। আমি একটা মিথাইলকে যদি বেশি ভালো করে দেখাই, সাপোজ এখানে আমি বললাম যে হাইড্রোজেন কার সঙ্গে কানেক্টেড, অক্সিজেন, হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য এই বন্ড সাফিসিয়েন্টলি পোলার যাতে করে ও হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, মানে এখানে ডেল প্লাসের পরিমাণ অনেক বেশি। কিন্তু এখানে হাইড্রোজেন কার সঙ্গে কানেক্টেড, কার্বনের সঙ্গে, যেমনটা আমরা ইথারে এক্সপ্লেন করেছিলাম, ডাইমিথাইল ইথারে। যেহেতু কার্বনের সঙ্গে কানেক্টেড, কার্বন অত বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, তার ফলে এই বন্ড খুব বেশি পোলার নয়, নট সাফিসিয়েন্টলি পোলার টু ফর্ম হাইড্রোজেন বন্ড। তাই জন্য এরা ডিসক্রিট মলিকিউল হিসেবে একা একা সিঙ্গেলি অবস্থান করে, ফলে দুটো মলিকিউলের মধ্যেকার ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে উইক, ভ্যান ডার ওয়াল ফোর্স, ন্যাচারালি বয়েলিং পয়েন্ট অনেক কম। তাহলে এই হয়ে গেল মোটামুটি বয়েলিং পয়েন্টের কী বলবো
এক্সপ্লেনেশন বা এক্সাম্পলস বয়েলিং। এই একই লজিকে আমরা ভিসকোসিটি বা সারফেস টেনশন এই রকমের যে ফেনোমেনাগুলো সেইগুলোকে আমরা এক্সপ্লেন করতে পারি। একটা দুটো এক্সাম্পল বলছি, দেখে নাও। তো বলছে সিমিলার টু বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্ট, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং অলসো ইনক্রিজ ভিসকোসিটি, সারফেস টেনশন এবং ক্রিটিক্যাল টেম্পারেচার এবং কনডেনসেশন, এই ধরনের ঘনীভবন, এই ধরনের প্রপার্টিগুলোকেও ইনক্রিজ করে। দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে যে ভিসকোসিটি ইথানলের থেকে বেশি হচ্ছে ইথিলিন গ্লাইকলের, এবং তার থেকেও বেশি হচ্ছে গ্লিসারলের। আর নাইট্রিক অ্যাসিডের থেকে বেশি ভিসকাস বা সান্দ্র হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এবং তার থেকেও বেশি ভিসকাস হচ্ছে ফসফরিক অ্যাসিড। দেখো নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে ডাইমেরাইজেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। আমরা অলরেডি ফর্মিক অ্যাসিডের দেখলাম যে ডাইমার তৈরি করে ওরা। তো আমি যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিই RCOOH, এবং সেটার যদি আমি ডাইমেরাইজেশন করাই, তাহলে তার স্ট্রাকচারটা এরকম হয় RCOOH, আর সেকেন্ড মলিকিউল এখানে RCOOH-টা হচ্ছে এরকম। এবার এখানে হাইড্রোজেন বন্ড হয়েছে। বিশেষ কিছু বলার নেই এখানে, একটাই জিনিস বলার, সেটা হচ্ছে এই যে R গ্রুপ মানে অ্যালকিল গ্রুপের এখানে প্লাস আই এফেক্ট থাকে। প্লাস আই এফেক্ট মানে একটু আগে বলছিলাম যে অ্যালকিল গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় বা ইলেকট্রন রিলিজিং গ্রুপ হয়। তো ইলেকট্রন ডোনেট করে ওইদিকে। এর প্রভাবে কি হয় সেটা একটু আগে বললাম যে নেক্সট এই এফেক্টটা এই দিকে কাজ করে, তার ফলে অক্সিজেন এদিক থেকে ইলেকট্রন পাচ্ছে। সুতরাং অক্সিজেন আর এই বন্ড থেকে যে ইলেকট্রন নেওয়ার যে ব্যাপারটা, সেইটা অক্সিজেনের প্রয়োজনটা কমে যায়। ফলে এই বন্ডের এই পোলার হওয়ার, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হওয়ার যে এক্সটেন্ট, যতটা মাত্রায় পোলার হয় বন্ডটা, সেই মাত্রাটা কমে আসে। সুতরাং H প্লাস যত কম ডেল্টা পজিটিভ হবে, তত হাইড্রোজেন বন্ড করার টেন্ডেন্সি কমবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ডের স্ট্রেংথ বা এক্সটেন্ট তত কম হবে। ওভারঅল তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা? এই R গ্রুপের ইলেকট্রন রিলিজিং বা ইলেকট্রন ডোনেটিং পাওয়ার যত বাড়বে, তত হাইড্রোজেন বন্ডটা দুর্বল হবে। এখন আমরা ইন্ডাকটিভ এফেক্ট যখন পড়বো, প্লাস আই এফেক্ট, আমরা দেখব যে প্লাস আই এফেক্ট অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো শুরুর দিকেই। সেখানে দেখব যে কোনো একটা অ্যালকিল গ্রুপের সাইজ যত বাড়ে, নাম্বার অফ কার্বন যত বাড়ে, তত ইন্ডাকটিভ এফেক্ট বাড়ে। আমি বলতে চাইছি মিথাইল মানে একটা কার্বন থাকলে যা হবে, তার থেকে বেশি হবে যদি দুখানা কার্বন থাকে, তার থেকে বেশি হবে যদি তিনখানা কার্বন থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাঞ্চিং বাড়ার সঙ্গে সঙ্গেও বাড়বে। আরও বেশি হবে যদি তিনখানা কার্বন লম্বা চেইন না হয়, যদি এরকম হয়, সেক্ষেত্রে আরও বেশি হবে ইন্ডাকটিভ এফেক্ট। যত ইন্ডাকটিভ এফেক্ট বাড়বে, তত হাইড্রোজেন বন্ডটা কম শক্তিশালী হবে। এটা একটা ফ্যাক্ট। 2 নম্বর ফ্যাক্ট হচ্ছে যদি এই Rটা H হয়, যদি Rটা H হয়, তাহলে এটা ফর্মিক অ্যাসিডের ডাইমার হয়ে গেল। এবার সেই ক্ষেত্রে হাইড্রোজেনের কিন্তু কোনো এরকম ইন্ডাকটিভ এফেক্ট নেই। ফলে ইন্ডাকটিভ যেহেতু নেই, সুতরাং হাইড্রোজেন বন্ড তখন সবথেকে বেশি শক্তিশালী হবে। এবং একমাত্র সেই কেসেই আমরা বলবো যে হাইড্রোজেন বন্ডটা সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড। আমরা এর আগে পড়েছিলাম সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল। এবার এই ডাইমার গঠনের যে ডাইমার যে স্ট্রাকচারটা, সেইটা সিমেট্রিক্যাল তখনই হবে যখন আর গ্রুপটা হবে হাইড্রোজেন, অর্থাৎ অ্যাসিডটা হবে ফর্মিক অ্যাসিড। একমাত্র ফর্মিক অ্যাসিডের ডাইমারটা হচ্ছে সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড তৈরি করে, বাকি সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডের ডাইমারগুলো হচ্ছে আনসিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড তৈরি করে এবং তারা অপেক্ষাকৃত কম শক্তিশালী হয়। তাহলে এই দুটো হচ্ছে এই পার্টিকুলার 5 নম্বর এর আন্ডারে পয়েন্ট। আরেকবার বলে দিচ্ছি, নাম্বার 1 হচ্ছে আর গ্রুপের প্লাস আই এফেক্ট যত বাড়বে, তত হাইড্রোজেন বন্ড কম শক্তিশালী হবে এবং ডাইমারটা তত কম শক্তিশালী হবে, ডাইমারটার স্টেবিলিটি তত কম হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি আরটা H হয়, অর্থাৎ যদি ফর্মিক অ্যাসিড হয়, সেক্ষেত্রে আমরা বললাম যে সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ড তৈরি হয় এবং সেই হাইড্রোজেন বন্ড অনেক শক্তিশালী হয়। এবং আরও একটা ফ্যাক্ট যে সিমেট্রিক্যাল হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে আমরা দেখি যে এই OH বন্ড যদি হাইড্রোজেন বন্ডেড হয়, আর এই যে OH বন্ড যেটা হচ্ছে তোমার কোভ্যালেন্টলি বন্ডেড, এই দুটো বন্ডের বন্ড লেংথ এবং বন্ড এনার্জি দুটো সমান হয়। আচ্ছা, নেক্সট আসছে অ্যাসিডিক স্ট্রেংথ কম্প্যারিজন। অনেক সময় আমাদের বিভিন্ন অ্যাসিডের দুটো অ্যাসিডের মধ্যে কোনটা বেশি স্ট্রং অ্যাসিড, সেইটা কম্পেয়ার করার জন্য আমাদের হাইড্রোজেন বন্ডিংয়ের সাহায্য নিতে হয়। এক্ষেত্রে একটা কথা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে কোনো অ্যাসিডের জেনারেল সিম্বল আমরা জানি এরকম হয় HA,
এবার অ্যাসিডটা যখন বিয়োজিত হয় তখন H+ আয়ন তৈরি করে। যদি অ্যাকুয়াস সলিউশন হয় জলের মধ্যে, তাহলে H+টা গিয়ে H3O+ তৈরি করে ফাইনালি। এবং যে অ্যানায়নটা পড়ে থাকে অ্যাসিড মলিকিউলের H+ চলে যাওয়ার পরে বাকি যে পোর্শনটা পড়ে থাকলো সেই অ্যানায়নটাকে বলা হয়, এটা যদি অ্যাসিড হয় তাহলে ওই অ্যানায়নটা হবে এই অ্যাসিডের কনজুগেট বেস। এটাকে বলা হয় অ্যাসিডের কনজুগেট বেস, সংক্ষেপে আমরা সিবি বলি। কাকে বলবো? অ্যাসিড থেকে H+ বেরিয়ে গেলে বাকি যা পড়ে থাকে সেটা। এবার এই কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে তত অ্যাসিডটার অ্যাসিডিক স্ট্রেংথ তত বাড়বে। আমরা এরকম লিখি যে অ্যাসিড স্ট্রেংথ ভ্যারিজ উইথ স্টেবিলিটি অফ কনজুগেট বেস। কনজুগেট বেস যত স্টেবল, অ্যাসিড তত স্ট্রং অ্যাসিড। তো এক্সাম্পল, সবার আগে যে এক্সাম্পলটা আমরা বলি সেটা হচ্ছে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। দেখো হাইড্রক্সি গ্রুপ আর এটা হচ্ছে COOH। বেনজিন রিংয়ের সঙ্গে COOH থাকলে তাকে বেনজোইক অ্যাসিড বলে। বেনজোইক অ্যাসিডের অর্থ পজিশনে হাইড্রক্সি, তাই অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এটা সাধারণ নাম আবার স্যালিসাইলিক অ্যাসিড এরকমও বলে। আর এর সঙ্গে আমরা কম্পেয়ার করব প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, তার মানে বেনজোইক অ্যাসিডের প্যারা পজিশনে OH গ্রুপ। এবার যদি H+ চলে যায়, H+ যাবে কোত্থেকে? এই যে COOH এর যে হাইড্রোজেন সেই Hটা চলে যাবে। চলে যাওয়ার পরে কি তৈরি হবে দেখো, এখান থেকে যদি H+ চলে যায় তাহলে উপরে এখানটা পড়ে থাকবে COO-, H+ চলে গেলে COO-, তাহলে COO-, আমি এই অ্যারো সাইনটা মুছে ঠিক করে আঁকছি একটু এটাকে। CO-, ডাবল বন্ড O, এখানে O, এখানে H, এই হচ্ছে হাইড্রোজেন বন্ড। তাহলে একটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে গেল। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে যখনই কোনো অ্যাসিড থেকে তৈরি হওয়া কনজুগেট বেস সেটা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করলো, চিলেশন হলো, 6 মেম্বার রিং তৈরি হলো, তখন এই স্পিসিসটা হাইলি স্টেবল হয়ে গেল। আর যত কনজুগেট বেসের স্টেবিলিটি বাড়বে তত অ্যাসিড স্ট্রেংথ বাড়বে। সেই কারণে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড খুব একটা স্ট্রং অ্যাসিড হয় উইথ কম্প্যারিজন টু প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এক্ষেত্রে কী হয়, যদি এখান থেকে H+ একটা বেরিয়ে চলে যায় তাহলে COO- যেটা তৈরি হচ্ছে সেই COO- O- আর এখানকার যে OH তাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স। এই এত ডিস্টেন্সের জন্য ওখানে কোনো এরকম চিলেশন তৈরি হয় না। প্যারাহাইড্রক্সির ক্ষেত্রে কি হয় দেখো, যদি একটা H+ চলে যায় তাহলে এখানে যে COO- যেটা তৈরি হলো এর সঙ্গে OH গ্রুপের অনেকটা ডিস্টেন্স। এই হাইড্রোজেনের সঙ্গে এই O- কখনোই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে না। ইন্টারমলিকুলার যদি হয়ও সেটা হবে, কিন্তু ইন্ট্রামলিকুলার হলে তবে তো চিলেশন হবে, আর চিলেশন হলেই তো এই পার্টিকুলার স্পিসিসটা স্টেবিলাইজড হবে। সেই কারণে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড অনেক বেটার অ্যাসিড দেন প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো, আগে মুছে নিই এটা। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে দেখো, আমরা অ্যাকচুয়ালি আগে যে এক্সাম্পলে যে দুটো লিখলাম সেই দুটোকেও এখানে ইনক্লুড করে দেবো, প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, নেক্সট হচ্ছে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। এই দুটোর কথা আমরা অলরেডি আগে জানলাম যে বেটার অ্যাসিড হচ্ছে, বেটার মানে স্ট্রং অ্যাসিড হচ্ছে অর্থোহাইড্রক্সি। এবার এর থেকেও বেশি স্ট্রং হয় যদি অ্যাসিডটা এরকম হয় যে অর্থোহাইড্রক্সি তো হচ্ছেই, অর্থ পজিশনে OH আছে, এপাশের অর্থ পজিশনেও একটা OH আছে। যদি এরকম হয়
তাহলে এই যে সি ডবল মাইনাসটা তৈরি হবে এবার এখান থেকে দেখো এইচ প্লাস যদি চলে যায় তাহলে এই যে সি ও মাইনাস, এবার এখানকার যে ও এইচটা আছে সেটা, আর এদিককার যে ও এইচটা আছে সেটা, দুজনেই হচ্ছে এবার হাইড্রোজেন বন্ড তৈরি করবে। তার মানে চিলেশনটা আরও বেশি মাত্রায় হলো, দুখানা রিং তৈরি হয়ে গেছে, মানে এটার স্টেবিলিটি আরও বেশি। এখান থেকে তৈরি হওয়া যে কনজুগেট বেস, সেখানে কি ছিল, আবারও আমি ছবিটা আঁকছি একবার, যদিও এটা আগেই একবার আঁকা ছিল, স্টিল আর একবার দিচ্ছি। আচ্ছা, এদিকটা মাইনাস চার্জটা দিই, কারণ আমি OH গ্রুপটাকে ডান দিকেই রাখবো। এখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড একটা, মানে একটা রিং তৈরি হয়েছে, এখানে দুটো রিং তৈরি হয়েছে, সুতরাং এর স্টেবিলিটি অনেক বেশি। সুতরাং ওই বাঁদিকে যেটা আছে, ডান দিকে যেটা আছে, এটাকে আমরা বলবো 2, 3, 4, 5, 6, তাহলে 2,6 ডাইহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, ওটার হচ্ছে অ্যাসিডিক স্ট্রেংথ আরও বেশি। তাহলে এই তিনটে যদি একসঙ্গে কম্পেয়ার করতে দেয়, তাহলে আমি বলবো যে সবথেকে বেশি ওটা, তারপরে স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থোহাইড্রক্সি, আর সবথেকে কম হচ্ছে প্যারাহাইড্রক্সি। আরও এক্সাম্পলস আছে এরকম। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট আর একটা কথা বলতে চলেছি, এটা খুব ভালো করে মনে রাখবে। থার্ড এক্সাম্পলটা দেখো, আমি বলছি যে যখন এই যে আমরা হাইড্রোজেন বন্ডিংয়ের ব্যাপারটা বললাম ইন্ট্রামলিকুলার, তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড অ্যাসিডিক স্ট্রেংথ বাড়িয়ে দেয়। কিন্তু আমি যদি শুধু এইটুকু কথা বলি যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড অ্যাসিডিক স্ট্রেংথ বাড়িয়ে দেয়, তাহলে এই কথাটা ইনকমপ্লিট বা ভুল। কেন ভুল? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডটা হতে হবে কোথায়? কনজুগেট বেসটাতে, মানে H প্লাস বেরিয়ে যাওয়ার পরে যেটা পড়ে থাকবে সিস্টেম, সেইখানে হাইড্রোজেন বন্ডটা হতে হবে ইন্ট্রামলিকুলার। অনেক সময় এরকমও দেখা যায় যে পার্টিকুলার অ্যাসিডটা আমি নিয়েছি, অ্যাসিড মলিকিউলের মধ্যেই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়ে গেছে। ঠিক আছে, ফর এক্সাম্পল এবার এটা দেখাচ্ছি আমি, দেখো থার্ড এক্সাম্পলে আমি বলছি যে NO2 আর এখানে OH, অর্থোনাইট্রোফেনল, আর এর সঙ্গে কম্পেয়ার করতে দিয়েছে ধরো প্যারানাইট্রোফেনল। এবার এটা আলাদা এক্সাম্পল অবশ্যই। এবার এই কম্প্যারিজনে আমরা কি দেখছি? আমরা দেখছি যে এই যে অর্থোনাইট্রোফেনলের ভেতরেই, মানে এই যদি অ্যাসিড হয় তাহলে এই কী করবে, এই OH এর হাইড্রোজেনটা চলে যাবে, O মাইনাস তৈরি হবে। কনজুগেট বেস হচ্ছে যেখানে Hটা চলে গিয়ে O মাইনাস তৈরি হলো, O মাইনাস এবং তার অর্থ পজিশনে NO2 আছে, এটা হচ্ছে কনজুগেট বেস। কিন্তু মুশকিলটা হচ্ছে কনজুগেট বেস তৈরি হওয়ার আগেই এই মলিকিউলটার মধ্যেই কি হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়। আমরা এর আগে এক্সাম্পল পড়েছি, তাই না? এর আগে আমরা এক্সাম্পল কিন্তু পড়েছি, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়ে গেল। তাহলে যদি হাইড্রোজেন বন্ড হয়ে যায়, তাহলে এই হাইড্রোজেনটা এদিকে হাইড্রোজেন বন্ড হয়ে গেছে, মানে কি কানেক্টেড হয়ে গেছে, তো তাহলে এই OH থেকে H প্লাস কি বেরিয়ে যেতে পারবে? আমি বলছি যদি এটা অ্যাসিড হিসেবে কাজ করে, তাহলে তো এরকম রিয়াকশনটা হওয়া উচিত যে এটা ধরো OH, এটা NO2, এবার যদি H প্লাস চলে যায় তাহলে পড়ে থাকলো এখানে NO2 যা ছিল, এখানে O মাইনাস হয়ে গেল। H প্লাস যদি চলে যায় তাহলে এইটা হচ্ছে তার কনজুগেট বেস। কিন্তু আমি বলতে চাইছি এটা তৈরি হওয়াটাই মুশকিল। কেন মুশকিল? কারণ হাইড্রোজেনটা অলরেডি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করে চিলেশন করে একটা স্টেবল জায়গায় চলে গেছে। তাই যদি হয় তাহলে H প্লাস সহজে বেরোবে না। আর যদি কোনো অ্যাসিড H প্লাসই না ছেড়ে দেয়, তাহলে সে তো ভালো অ্যাসিডই হবে না। অ্যাসিড ততটাই স্ট্রং হবে, আমরা বলবো স্ট্রং অ্যাসিড, যখন অ্যাসিড খুব তাড়াতাড়ি খুব বেশি পরিমাণে H প্লাস রিলিজ করতে পারবে। অ্যাসিড মানেই তো তাই, H প্লাস ডোনার। তাহলে যত তাড়াতাড়ি অ্যাসিড H প্লাস দেবে তত ভালো অ্যাসিড বা তত স্ট্রং অ্যাসিড। এখন অর্থোনাইট্রোফেনলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই হাইড্রোজেন বন্ডটার কারণে H প্লাসকেও ছাড়তে পারছে না, তাই ওর অ্যাসিডিক নেচার কী হবে, কম হবে। তুলনামূলকভাবে প্যারানাইট্রোফেনলে OH-কে আটকে রাখার মতন কোনো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড নেই। ইন্টারমলিকুলার আছে বটে, কিন্তু ইন্ট্রামলিকুলার নেই। সেক্ষেত্রে ও সহজেই সেই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড ব্রেক করবে এবং H প্লাসকে ছাড়বে এবং O মাইনাস সহজেই তৈরি করবে। তাই আমরা বলবো যে অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হচ্ছে প্যারানাইট্রোফেনলের। তাহলে এই দুটো এক্সাম্পল পরস্পরের জাস্ট অপোজিট। আমি বলতে চাইলাম যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড
অ্যাসিড মলিকিউলের মধ্যেই হয়, H+ ছেড়ে দেওয়ার আগেই হয়, তাহলে অ্যাসিড স্ট্রেংথ কমে গেল। আর যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডটা H+ ছেড়ে দেওয়ার পরে যে কনজুগেট বেস তৈরি হলো, সেই কনজুগেট বেসে যদি হয়, তাহলে কিন্তু অ্যাসিড স্ট্রেংথ বেড়ে যাবে। খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু আমাদের গুলিয়ে যায়, সুতরাং এটা মনে রাখতে হবে। বোর্ডটা মুছে আমি লিখছি ব্যাপারটা, তাহলে কপি করে নাও। ইফ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইজ প্রেজেন্ট ইন অ্যাসিড মলিকিউল ইটসেলফ, যদি অ্যাসিড মলিকিউলেই প্রেজেন্ট হয় তাহলে অ্যাসিডিক স্ট্রেংথ কমে গেল। আর যদি কনজুগেট বেসে যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হয়, ইন্ট্রামলিকুলার চিলেশন, তাহলে অ্যাসিড স্ট্রেংথ বেড়ে গেল। অ্যাপ্লিকেশান অফ হাইড্রোজেন বন্ডিং আমরা আপাতত এখানেই শেষ করছি। আপাতত কেন? কারণ এরপরে আমরা যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো তখন আমরা দেখব যে বিভিন্ন জায়গায় হাইড্রোজেন বন্ড অ্যাপ্লাই হচ্ছে। খুব সহজ দু একটা এক্সাম্পল যদি বলি, আমরা একটা আইসোমেরিজম বলে একটা টপিক পড়বো অর্গ্যানিক কেমিস্ট্রিতে, সেখানে আছে টটোমেরিজম বলে একটা টপিক, সাব টপিক। সেইখানে আমরা দেখব কিটো এবং এনল কন্টেন্ট ডিপেন্ড করে হাইড্রোজেন বন্ডিংয়ের উপরে। কখনো এনল কন্টেন্ট বেশি ডমিনেট করে ওভার কিটো কন্টেন্ট, তার কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। আমরা দেখব বায়ো মলিকিউল পড়ার সময় ডিএনএ মলিকিউলের ভেতরে যে ডাবল হেলিক্স স্ট্রাকচার হয়, সেইখানে হাইড্রোজেন বন্ড সেই স্ট্রাকচারটাকে স্টেবিলাইজ করে। আমরা এরপর দেখব যে বিভিন্ন ডাইকার্বক্সিলিক অ্যাসিড, কারোর ক্ষেত্রে তার প্রথম H+টা বেরিয়ে যাওয়ার জন্য যতটা স্ট্রেংথ সে পায়, আমরা K1, দ্বিতীয়টার জন্য K2 এরকম বলি। তো এই K1 এবং K2-র ভ্যালু কম্পেয়ার করার জন্য তার জন্য রেসপন্সিবল থাকে হাইড্রোজেন বন্ডিং। বা ধরো আমরা অনেক সময় দেখব যে স্টিরিও কেমিস্ট্রির মধ্যে আমরা কনফরমেশনাল অ্যানালিসিস পড়বো, সেইখানে আমরা দেখব যে অনেক কম্পাউন্ড এরকম আছে যাদের কোনো একটা কনফরমেশন অন্য আর একটা কনফরমেশনের থেকে বেশি স্টেবল ডিউ টু হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংয়ের যদি আমি অ্যাপ্লিকেশানস যদি বলতে যাই, তাহলে মানে অনেক আর কি, সে অনেক লম্বা লিস্ট। সুতরাং কোনো এক জায়গায় এসে আমাদের থামতে হবে, তো আমরা এইখানে থামাচ্ছি এই টপিকটা। আবার এইগুলো নিয়ে আলোচনা হবে অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন জায়গায় আর কি। আমরা পরবর্তী ভিডিওতে মানে নেক্সট ডেতে আমরা ইন্ট্রামলিকুলার যে ফোর্সেস, ভ্যান ডার ওয়াল ফোর্সেস, সেইগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা মলিকুলার অরবিটাল থিওরি পড়ব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো খুব তাড়াতাড়ি পাও। দেখতে থাকো কেম গাইডেন্স। টাটা।